বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পুলিশ লাইন্স স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল, নারায়ণগঞ্জ। আশা করছি তোমরা ভালোভাবে বাসায় পড়াশোনা করছো এবং অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। তবে তোমাদের হোমওয়ার্ক জমা দেওয়ার সংখ্যাটা একেবারেই কম। দেখা যাচ্ছে 3 থেকে 4 জন হোমওয়ার্ক জমা দেয়, বাকিরাও হোমওয়ার্ক জমা দেয় না। তো তোমরা সবাই হোমওয়ার্ক জমা দেওয়ার চেষ্টা করবে, তাহলেই আমাদের অনলাইন ক্লাস সার্থক হবে। অন্যথায় এই যে সকল শিক্ষকরা কষ্ট করে অনলাইন ক্লাসগুলো দিচ্ছে, তার উদ্দেশ্য কিন্তু ব্যর্থ হবে। তো আমি আশা করব তোমরা সবাই অনলাইন ক্লাসগুলো ভালোভাবে দেখবে এবং হোমওয়ার্কগুলো জমা দিয়ে তোমাদের শিক্ষকদের কষ্টকে তোমরা সার্থক করবে। তাদের কষ্ট যাতে কাজে লাগে সেই বিষয়ে তোমরা সচেষ্ট হবে। তো আমি আমার আজকের পাঠে চলে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় 3 এর পাঠ 1 ও 2 নিয়ে। তৃতীয় অধ্যায়, বিশ্বভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। আমি আবারও বলছি, পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়, যা সাধারণত পানিরাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। তাহলে শিক্ষার্থীরা, মহাদেশগুলো কিভাবে বিচ্ছিন্ন হয়? পানিরাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। আমাদের দেশটি যে মহাদেশের অন্তর্ভুক্ত তার নাম এশিয়া। এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়েও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। আর বাংলাদেশ এই মহাদেশে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। পৃথিবীর বুকেও গর্বিত একটি দেশের নাম বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম ও 1971-এ একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে এই দেশটি তার স্থান করে নিয়েছে। মহাদেশ ছাড়াও রয়েছে মহাসাগর, যেমন প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর। বাকি 2টি মহাসাগর হলো উত্তর মহাসাগর ও দক্ষিণ মহাসাগর। তাহলে আমরা জানতে পারলাম যে পৃথিবীতে মোট 5টি মহাসাগর রয়েছে। এসব মহাসাগর মহাদেশগুলোর ভূপ্রকৃতি, জলবায়ু, অর্থনীতি, মানুষের জীবনযাত্রা সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে। মহাসাগর ছাড়াও পৃথিবীতে রয়েছে কয়েকটি বড় সাগর বা সমুদ্র, যেমন আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর প্রভৃতি। আমাদের দেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এটি আসলে একটি উপসাগর। তাহলে শিক্ষার্থীরা, বঙ্গোপসাগর মূলত সাগর নয়, এটি একটি উপসাগর যা ভারত মহাসাগরের অন্তর্ভুক্ত। পাঠ 1, মহাদেশের ভৌগোলিক পরিচয়। আমরা আগেই জেনেছি পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। এগুলো হচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা। পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে স্থলভাগ। আমি আবারও বলছি, পৃথিবীর মোট আয়তনের মাত্র 29 ভাগ হচ্ছে স্থলভাগ, বাকি অংশ জলরাশি। এই জলরাশির মধ্যেও রয়েছে ছোট বড় অনেক দ্বীপ বা দ্বীপপুঞ্জ। এগুলো মহাদেশগুলোর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হলেও কোনো না কোনো মহাদেশেরই অংশ। দ্বীপ ও দ্বীপপুঞ্জের প্রাকৃতিক দৃশ্য খুবই মনোমুগ্ধকর। এগুলোতে গড়ে উঠেছে সুন্দর সুন্দর পর্যটন কেন্দ্র। পৃথিবীর স্থলভাগের সকল স্থান সমতল নয়। সমতল ভূমি ছাড়াও পাহাড় পর্বত, মালভূমি, বনভূমি, নদ নদী সহ অনেক প্রাকৃতিক বৈচিত্র্য সেখানে রয়েছে। কোনো কোনো দেশ আছে যা দ্বীপ বা দ্বীপের সমষ্টি, অর্থাৎ অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত।
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান এশিয়া মহাদেশে ও ভারতীয় উপমহাদেশে। তাহলে শিক্ষার্থীরা, বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া। এবং কোন উপমহাদেশে অবস্থিত? ভারতীয় উপমহাদেশে। পার্ট 2 ও 3, এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, আয়তন, ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়ার ভৌগোলিক অবস্থান ও আয়তন। পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 3 ভাগের 1 ভাগ এশিয়ার অন্তর্ভুক্ত। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন 4,46,14,000 বর্গ কিলোমিটার। ইউরোপ ও আফ্রিকা মহাদেশের আয়তন যোগ করলে কিংবা উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে একত্র করলেও এশিয়ার সমান হবে না। 456,667,000 লোকের বাস এই মহাদেশে 2018 এর হিসাব অনুযায়ী। আর তথ্যসূত্র বিশ্ব জনসংখ্যা জরিপ 2019 জাতিসংঘ। শুধু আয়তন ও জনসংখ্যার দিক থেকেই যে এশিয়া বৃহত্তম মহাদেশ তাই নয়, এখানেই গড়ে উঠেছিল পৃথিবীর অধিকাংশ প্রাচীন সভ্যতা। সুদূর অতীতে চীন, মেসোপটেমীয়, পারসীয়, হিব্রু এবং সিন্ধু সভ্যতা এখানেই গড়ে ওঠে। এশিয়ায় যখন এসব সভ্যতা গড়ে ওঠে তখন ইউরোপ ও আমেরিকায় সভ্যতার আলো পৌঁছেনি। সভ্যতার উজ্জ্বল নিদর্শন চীনের মহাপ্রাচীর ও ব্যাবিলনের শূন্য উদ্যান এ মহাদেশেই অবস্থিত। এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। আমি আবারও বলছি, এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ। রাশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝখানে অবস্থিত। এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদীগুলো হল ইয়াংসি কিয়াং, হোয়াংহো, ইউফ্রেটিস, টাইগ্রিস, গঙ্গা, পদ্মা, যমুনা, সিন্ধু ও ব্রহ্মপুত্র। চীনের ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, চীনের ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য 6,300 কিলোমিটার। ভূপ্রকৃতি ও জলবায়ু। এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি বৈচিত্র্যপূর্ণ। এ মহাদেশের প্রায় 1/3 অঞ্চল সমতল। এর উত্তরে যেমন আছে বরফে আচ্ছাদিত এলাকা সাইবেরিয়া, তেমনি পশ্চিমে আছে উত্তপ্ত মরুভূমি। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে রয়েছে নদীবিধৌত নিম্ন সমভূমি। এছাড়া এ মহাদেশের ভূপ্রকৃতির মধ্যে পূর্ব দিকের আগ্নেয় দ্বীপ উল্লেখযোগ্য। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এশিয়া মহাদেশে অবস্থিত। পৃথিবীর বড় নদীগুলোর 7টি এশিয়া মহাদেশে প্রবাহিত। সেই সাথে পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ 8,850 মিটার উঁচু মাউন্ট এভারেস্ট এ মহাদেশে অবস্থিত। ব্রিটিশ ভারতের জরিপ বিভাগের প্রধান স্যার জর্জ এভারেস্টের নাম অনুসারে শৃঙ্গটির নাম রাখা হয়েছে মাউন্ট এভারেস্ট। তবে এর উচ্চতা মেপেছিলেন এক বাঙালি নাম রাধানাথ শিকদার। এভারেস্টের উচ্চতা মেপেছিলেন এক বাঙালি নাম রাধানাথ শিকদার। এই পর্বতসমূহ ও নিকটবর্তী পর্বত সারা বছর বরফে ঢাকা থাকে। নেপালের তেনজিং শেরপা ও নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি 1953 সালে প্রথম এভারেস্ট পর্বতচূড়ায় আরোহণ করেন। শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করে দেখবে যে তোমাদের বইয়ে দুজনেরই ছবি দেওয়া রয়েছে। বাংলাদেশের মুসা ইব্রাহিম, এম এ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরিনও এই পর্বতচূড়ায় আরোহণ করেছেন। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে যে বাংলাদেশের মধ্যে থেকে প্রথম কে এভারেস্ট জয় করেন, তাহলে উত্তর হবে মুসা ইব্রাহিম। আর যদি তোমাদের প্রশ্ন আসে যে বাংলাদেশি কোন নারী প্রথম
এভারেস্ট জয় করেন? তাহলে উত্তর হবে নিশাত মজুমদার। এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে এশিয়া মহাদেশে প্রায় সব ধরনের প্রাকৃতিক দৃশ্যই দেখা যায়, যে এখানে মরুভূমিও রয়েছে, আবার বরফে ঢাকা অঞ্চলও রয়েছে। তো মোটামুটি সব ধরনের জলবায়ু, সব ধরনের আবহাওয়া এখানে দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যে এশিয়া মহাদেশের জলবায়ু বৈচিত্র্যপূর্ণ। নিরক্ষরেখা থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে নিরক্ষীয় জলবায়ু দেখা যায়। সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত এ অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য। আমি আবারও বলছি, সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত জলবায়ুর বৈশিষ্ট্য। তাহলে নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য হলো সারা বছর অধিক তাপ ও বৃষ্টিপাত। বৃষ্টিবহুল গ্রীষ্মকাল ও বৃষ্টিহীন শীতকাল মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। তাহলে মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে গ্রীষ্মকালে প্রচুর বৃষ্টিপাত হয়, আর শীতকালে তেমন একটা বৃষ্টিপাত হয়ই না। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মিয়ানমার, থাইল্যান্ড, লাওস, ফিলিপাইন, চীন ও জাপানের দক্ষিণাংশ মৌসুমী জলবায়ুর অন্তর্গত। বৃষ্টিহীনতা ও উষ্ণতার পার্থক্য মধ্য এশিয়ায় মরু অঞ্চলের জলবায়ু সৃষ্টি করেছে। শীতকালে বৃষ্টি, কিন্তু গ্রীষ্মকালে সাধারণত বৃষ্টিহীনতা। এরূপ বৈশিষ্ট্য সম্পন্ন ভূমধ্যসাগরীয় জলবায়ু এশিয়া মহাদেশের অন্যতম বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, আমরা এশিয়া মহাদেশের জলবায়ু, ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। তো এ পর্যায়ে তোমাদের কিছু বাড়ির কাজ থাকবে, যেখানে 3টি জ্ঞানমূলক প্রশ্ন রয়েছে এবং একটি অনুধাবন প্রশ্ন রয়েছে। এগুলোর উত্তর লিখে আমাদের গ্রুপে জমা দিবে। তো শিক্ষার্থীরা, তোমরা বাসায় ভালো করে পড়াশোনা করবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।